আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার কাছে থেকে যান নাজিফা, আপনি বিনা আমি অপূর্ণ। আমি তো থাকতেই চাই, রেখে দিন না আপনার কাছে। একটু ধৈর্য ধরুন, আর কয়েকদিনের অপেক্ষা, তারপর আজীবনের জন্য আপনি আমার। নাজিফা শুধুই মেহরাবের। নাসিফাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। দুজন একসাথে বসার রুমে চলে আসে। সকালবেলা ঘুম ঘুম চোখে চোখ খুলে নীর। শরীর ব্যথায় মনে হচ্ছে জান বেরিয়ে যাবে। উঠে বসার শক্তি পর্যন্ত নেই। নওয়াজ উঠে ফ্রেশ হতে গিয়েছে। নীর এখনও চাদর চড়িয়ে শুয়ে আছে। নওয়াজ ফ্রেশ হয়ে আসে। নীরের যে কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি থাকে না। চোখে মুখে চিন্তার চাপ স্পষ্ট হয়। নীরের দিকে এগিয়ে যায়, মুখের উপর থেকে চাদর সরিয়ে গালে হাত রেখে বলে, কষ্ট হচ্ছে জান? নীর বুকে একখানা বই জড়িয়ে বারান্দায় ডিভানের উপর শুয়ে আছে। কাল রাতের কথা ভেবেই ক্ষণে ক্ষণে ঠোঁটে হাসি ফুটে উঠছে। গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি সুন্দর অনুভূতি ছিল, কি সুন্দর মুহূর্ত ছিল। লোকটা তাকে এত কেন কেয়ার করে? এই যে সকলে নীরকে ফ্রেশ করে দিয়ে নিজের হাতে খাইয়ে দিয়েছে, নীর তো নিজের থেকে কোনো কথাই বলেনি। কি বলবে? লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। তবে নওয়াজের চোটে অন্য রকমের অনুভূতি হচ্ছে। এই অনুভূতি নাটা নীর জানে না। নীর শুধু জানে এই নওয়াজ তালুকদার, এই তালুকদার সাহেব তার, শুধুই তার। নীরের দৃষ্টি আকাশের দিকে। আজ যেন তার সাথে তাল মিলিয়ে আকাশ হাসছে। তার মনের রঙের নয়, আকাশ রং পরিবর্তন করছে। এত কেন ভালো লাগছে নীরের? নওয়াজের স্পর্শগুলো কি নীরের ভালো লাগার কারণ? না, নীর আর ভাবতে পারল না। ফোনে বেজে উঠল। স্ক্রিনে তালুকদার সাহেব নাম ভেসে উঠেছে। ভিডিও কল দিয়েছে নওয়াজ। না, নীরকাল রিসিভ করবে না। লোকটার চোখে চোখ রাখবে কি করে? আবার ফোন রিং হয়। এবারও নীর কল কেটে দেয়। টুম করে মেসেজ আসে। কল রিসিভ করছো না কেন? নীর মেসেজের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, এমনি। কি এমনি? তুমি কি সামহাও কাল রাতের ঘটনা নিয়ে লজ্জা পাচ্ছ? কল রিসিভ করো, না হলে কিন্তু খারাপ হবে। বলেই নওয়াজ আবার কল দেয়। নীর ফোন কানের সামনে ধরে। জান, আমি কি কাল রাতে তোমার লজ্জা ভাঙতে সক্ষম হইনি? ইস, কেমন ঠান্ডা কণ্ঠ। নীর কি বলবে খুঁজে পায় না। কি আছে এই লোকের কণ্ঠে? এই কণ্ঠ শুনলে সব কিছু তালগোল পাকিয়ে যায় নীরের। নীরের ভাবনার মাঝে কল কেটে ভিডিও কল দেয় নওয়াজ। নীর কল রিসিভ করে। এত লজ্জা পাও কেন? আমার দিকে তাকাও নীর। নীর পলক তুলে নওয়াজের দিকে তাকায়। কেমন এক দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে আছে। নীর নওয়াজের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। পরনের জামার গলা বড় হওয়ায় গলার নিচের অংশে নওয়াজের দেওয়া ভালোবাসার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে গায়ে ওড়না না থাকায় আরও বিশ্রী অবস্থা। নীরের যেন লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। নীর ঠুস করে কাল যেতে দেয়, কিন্তু নীরের ফোন যেন বেজেই চলেছে। না, ফোন না তুললে এই লোক বারবার ফোন দিতেই থাকবে। নীর ফোন তুলে কানে দিল। কোনো কথা বলার আগেই শুনতে পেল, যেখানে তোমার প্রতিটা লোমকূপ আমার দেখা ও ছোঁয়া হয়ে গিয়েছে, সেখানে কেন এত লুকোচুরি? মোহনীয় কণ্ঠে বলল নওয়াজ। নীর ঠুস করে কল কেটে দিল। ইস, লোকটার মুখে কি কোনো কথা আটকায় না? লজ্জায় যে নীরের অবস্থা খারাপ তা জেনেও এই লোক আরো বেশি বেশি লজ্জা দিচ্ছে। ইচ্ছে করে করছে এসব, অসভ্য একটা। নীর আকাশের পানে আবার তাকালো। মনের মধ্যে কেমন সব অনুভূতি হচ্ছে। উফ, মাথায় শুধু নওয়াজের কথা ঘুরপাক খাচ্ছে। আবার টুং করে মেসেজ আসে। বুঝেছি জান, তোমার লজ্জা ভাঙানোর জন্য কাল রাতের মতো আরও কয়েকটা রাত প্রয়োজন। আবার নীরের গাল লাল হয়। না, আর এই লোকের কথা ভাববে না। নীরের ভাবনার মাঝে আবার ফোন বেজে ওঠে। নীর ভাবে হয়তো এবার নওয়াজ, কিন্তু না, এবার স্ক্রিনে মা লেখা জলজল করছে। নীর নিজের গায়ের সাথে ওড়না পেঁচিয়ে কল রিসিভ করলো।
কেমন আছো মা? আমি বেশ ভালো আছি। তুই কেমন আছিস? জামাই বাবা কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? নীরের চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হলো, মা আমি ভীষণ ভালো আছি, অসম্ভব রকমের ভালো আছি। কিন্তু না, এত খুশি হলে চলবে না। নিজেকে দমিয়ে রেখে বলল, সবাই ভালো আছে মা, আমিও ভালো আছি। মা, নয়নাকে নিয়ে আসো না, ঘুরে যাও, তোমাকে ভীষণ মনে পড়ছে। ধুর পাগলি, তুই আয়, জামাইকে নিয়ে আয়, কয়দিন থেকে যাবি। আমিও তোকে মনে করছি। আপু আসেন না, তোমাকে খুব মিস করেছি। নয়নার কথাই হাসে নীর, ঠোঁটে উচ্চারণ করে, আমিও তোকে খুব মিস করছি, একটু সময় করেই আসবো। আরো কিছুক্ষণ কথা বলে নীর মায়ের সাথে, কিন্তু আজ মায়ের ফেস কেমন যেন হয়েছিল। এতবার জিজ্ঞেস করলো কিন্তু কিছু বলল না, শুধু একটা কথাই বারবার বলল, আমি তোকে খুব ভালোবাসি নীর। নীর এই বিষয় নিয়ে আর জন্য মাথা ঘামালো না। হয়তো মায়ের কাছ থেকে দূরে আছে বলেই মায়ের মন খারাপ। সকালের নাস্তা একসাথে করে বেরিয়েছে মেহেরাব ও নাজিফা। মেহেরাবের একটা জবের ইন্টারভিউ ছিল, আর নাজিফার ছিল ক্লাস। ইন্টারভিউ দিয়ে ভার্সিটির সামনে চায়ের দোকানে বসে মেহেরাব। মাথায় শুধু একটাই কথা, এবার যেন জবটা পেয়ে যায় সে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেহেরাব, মা বাবা মেহেরাব ও তার এক ছোট বোন, এই নিয়েই তাদের সংসার। মেহেরাবের বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, মা গৃহিণী। ছোট বোন মিতু, সে ক্লাস 8-এ পড়ে। মেহেরাবের একটা চাকরি খুব প্রয়োজন, যে করেই হোক একটা চাকরি খুঁজতেই হবে। আর চাকরি পাওয়ার পর প্রথম কাজ তার নাজুক ঘরে তোলা। যদিও সে জানে এই কাজ খুব কঠিন, খুব লড়াই করতে হবে নাজিফার জন্য, কারণ সমাজে ভালোবাসার মানুষকে পেতে হলে খুব কাঠখড় পোড়াতে হয়, এবং তা আরও বেশি যখন দুজনের ক্লাস মেলে না। যখন একজন উচ্চবিত্ত ঘরের তো অন্যজন মধ্যবিত্ত। তবে এই মেয়েকে সে আর নিজের থেকে দূরে রাখতে চায় না। কি এত ভাবছেন মেহরাব? মেহেরাবের হুঁশ ফিরে পায়, ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, কিছু না। দুজনে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেয়। নাজিফা সামনের দিকে ইশারা করে আবেগ মাখা কণ্ঠে বলে, দেখুন মেহরাব, বাচ্চাটা কি সুন্দর, আমার এমন বাচ্চার কত শখ। মেহেরাব সামনে তাকায়, ছোট বাচ্চা মেয়ের হাত ধরে ক্যাম্পাসে প্রবেশ করছে, হাতে বেলুন আর ঠোঁটে হাসি, খুব সুন্দর হাসি। মেহেরাব এবার নাজিফার দিকে তাকালো। নাজিফা লজ্জায় গাল ঘুরিয়ে রেখেছে, হয়তো নিজের বলা কথাই লজ্জা পাচ্ছে। নাজিফার হাতকে নিজের হাতের মুঠোয় নেয় মেহেরাব, শক্ত করে ধরে বলে, একবার চাকরিটা হতে দিন নাজিফা, আপনার সকল শখ পূরণ করব। নাজিফা হাসে। মেহেরাব আবার বলে, জানেন নাজিফা, আপনাকে আমার বউয়ের রূপে দেখার খুব ইচ্ছা। আমার এই ইচ্ছা পূরণ হবে তো? কেন পূরণ হবে না? আমি শুধু আপনার জন্য বউ সাজবো, মেহরাবের বউ হবে নাজিফা। আমি সত্যি চাই আপনাকে নিজের বউ রূপে দেখতে, কারণ অন্য কারো বউ রূপে আপনাকে দেখার সাধ্য আমার নেই। আমি আপনার বউ হব, আপনার জন্য বউ সাজবে নাজিফা। সত্যি তো নাজিফা? আপনি আপনার কথা রাখবেন তো? অবশ্যই রাখবো। মেহেরাবের হাত শক্ত করে ধরল নাজিফা। এই লোককে সে কিভাবে এত ভালোবাসে তা সে জানে না, শুধু জানে এই লোককে ঘিরে তার সবকিছু তো ঠিক ছিল, সময়ের সাথে সব ঠিক চলছিল। তবে কেন এমন হলো? এত কিছু না হলেও পারত, যা যেভাবে ছিল তা ঠিক সেইভাবেই থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? কেন এত যন্ত্রণা হচ্ছে নীরের? নীর নামাজের এক হাত জড়িয়ে বসে আছে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, চেয়েও চোখের পানি হার মানছে না, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তো পড়ছেই। কিছুক্ষণ আগের কথা, নীর নামাজের সাথে হসপিটালে প্রবেশ করেছে। আজ 2 দিন যাবৎ তহুরা বেগমের অবস্থা খারাপ, প্যানিক অ্যাটাক হয়েছে, সাথে প্রেশার প্রচুর হাই বলে অবস্থা আরও ক্রিটিক্যাল। তহুরা বেগমকে দেখতে এসেছে। বেশ কিছুক্ষণ বাহিরে বসার পর সাজিদ সাহেবের সাথে এলেন ডক্টর। উৎকণ্ঠা নিয়ে বললেন, মিসেস তহুরা বেগম শুধু পরি করছেন। আপনাদের ফ্যামিলিতে পরীকে তার কাছে পাঠাতে হবে। বলা মাত্রই সাজিদ সাহেব নীরের হাত ধরে ডাক্তারের সাথে যেতে বললেন। নীর অবাক হয়ে পড়ল,
পরি তো এখানে নেই। পরি বলাই তিনি নীরের হাত কেন টেনে নিয়ে যাচ্ছেন? তহুরা বেগম তো পরীকে চাইছেন, তবে তিনি কেন নীরকে ডক্টরের সাথে যেতে বলছেন? নীরের প্রশ্নগুলো করতে মন চাইল, কিন্তু পরিস্থিতির জন্য করতে পারল না। নীর নওয়াজের দিকে এক পলক তাকালো। নওয়াজ চোখ দিয়ে যেতে ইশারা করলো, তাই ডক্টরের সাথে তাল মিলিয়ে আইসিইউতে প্রবেশ করলো। তহুরা বেগম পাশে বসলো। তহুরা বেগম নীরকে দেখে যেন শান্ত হলেন, কাপা স্বরে বললেন, আমি জানতাম তুই আমার পরি তুই আমাকে রেখে আর যাস না, আমাকে রেখে যাস না। নীর অবাক হয়, তাকে কেন পরি বলছে তহুরা বেগম? নীরের মাথায় কিছু ঢুকছে না, কি বলবে ভাষা খুঁজে পায় না। তহুরা বেগমের এই অবস্থা দেখে কান্না পায়। তহুরা বেগমকে শান্ত করতে বলে, আমি কোথাও যাচ্ছি না, আপনি শান্ত হন। নীরের কথার মাঝেই নার্স রুমে প্রবেশ করে। তহুরা বেগমকে ইঞ্জেকশন দিতেই মিনিটের মধ্যেই চুপ হয়ে যায় তহুরা বেগম। গভীর ঘুমে তলিয়ে যায়। 2 দিন পার হয়েছে। সকাল বেলা 10টা। তহুরা বেগম আগের থেকে স্বাভাবিক। সকলে একসাথে কেবিনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় সাজেদা বেগম কেবিনে প্রবেশ করে। নীর অবাক হয়, মা এত সকালে এখানে কি করছে? রাদীপ এগিয়ে যেয়ে সাজেদা বেগমকে ফোপি বলে জড়িয়ে ধরে। নীর যেন আর অবাক হয়, উপস্থিত সবাই অবাক হয়। নীর মায়ের দিকে এগিয়ে যেতে নিলে সাজিদ সাহেব তাকে এক জায়গায় বসতে বলেন। সবার উদ্দেশ্য করে বলেন, আমি একটা কথা বলতে চাই। বলেই ঢোক গিলে সাজিদ সাহেব। চোখে মুখে কেমন যেন ভাব। সবাই উৎসুক চোখে তার দিকে তাকায়। তহুরা বেগম কিছুটা অনুমান করেন, ফ্যালফ্যাল করে সাজিদ সাহেবের দিকে তাকিয়ে থাকেন। রাফিদ বাবার দিকে এগিয়ে যেয়ে বলল, বাবা কি বলবে তুমি? সাজিদ সাহেব নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করে, আমার প্রথম স্ত্রী অনন্যা ও আমার ছেলে মেয়ে হলো রাফিদ ও তাসনিম। আমাদের সুখের সংসার ছিল, বেশ খুশি ছিলাম আমরা, সব কিছু বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন অনন্যা আমাদের ছেড়ে চলে যায়। রাফিদ সেদিন স্কুলে ছিল, আমিও অফিসে, তাসনিম গিয়েছিল আমার বোনের বাসা একা ছিল অনন্যা। সেই দিন সিলিন্ডার ব্লাস্ট হয়ে অনন্যা আমাদের ছেড়ে চলে যায়। সাজিদ সাহেব দম ফেলেন। এতক্ষণের কথা সবার জানা ছিল, শুধু জানতো না নীরের। সাজিদ সাহেব আবার বলতে শুরু করলেন, অনন্যার মারা যাওয়ার কয়েক বছর পর পারিবারিকভাবে তাড়াহুড়া করে আমার বিয়ে হয়। তহুরা আগের ঘরের স্বামী মারা গিয়েছিল। তহুরা যখন আমার সাথে বিয়ে হয় তখন তার প্রথম ঘরের সন্তান একটা মেয়ে ছিল, নাম ছিল তার পরি। তো প্রথমে আমিও সব মেনেই নিই, সব কিছু জেনে শুনেই বিয়ে করেছিলাম। ভালোই চলছিল আমাদের সংসার, কিন্তু আমি ভালো ছিলাম না। সব কিছুর মূলেই আমি ছিলাম। আমার জন্য সব কিছু সর্বনাশ হয়েছে। নিজের দিকে দেখতে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে গিয়েছিলাম। প্রথমে সব ঠিকঠাক থাকলেও আস্তে আস্তে শুধু মনে হতো তহুরা তার প্রথম ঘরের মেয়ের জন্য আমার বাচ্চাদের দেখবে না। মনের মধ্যে শুধু আশঙ্কা কাজ করত, হাজারো হলেও সৎমা। আবার আগের ঘরের একটা বাচ্চা আছে। দিন যায় আমার আশঙ্কা বাড়ে। যদিও তহুরা সবাইকে দেখে রাখতে চেষ্টা করত, তবে চেষ্টা করলেই তো আর পারতো না। বেশি সময় পরীকে দিতে হতো, কারণ পরীর বয়স তখন 1 বছর। তো যত দিন যায় আমি যেন আরও কেমন হয়ে উঠি। আমার কাছে শুধু মনে হয় যদি আমাদের সংসারে পরি না থাকতো তবে আরও সুন্দর হতো। আমার ছেলে মেয়ে পুরো তহুরার ভালোবাসা পেত। এর মধ্যে আমি দেখতাম যে তহুরা, তাসনিমকে, রাফিদকে কেউ ঠিকঠাক মতো দেখছে না। যদিও আমি ভুল ছিলাম, আমি পরিস্থিতি বা আমার নিজের কারণে তহুরাকে ভুল বুঝতাম। ঘরের মাঝে ঝগড়া লেগেই থাকতো। মনের মাঝে পরির জন্য সব হচ্ছে, পরি না থাকলে এত ঝামেলা হতো না। সারাদিন আমি ঠিক মতো কাজ করতে পারতাম না, শুধু মাথা উল্টাপাল্টায় চিন্তা আসতো। আশেপাশে মানুষের কথা নিয়ে এত বদলে ফেলেছি যে অমানুষের মতো এক কাজ করে ফেলি। বলেই দম ফেলেন সাজিদ সাহেব। নীর তার দিকে অপলক তাকিয়ে আছে। নীর যেন অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে পুরো ঘটনা শোনার জন্য। রাদীপ বাবার কাছে যায়, ভ্রু কুঁচকে বলে,
তুমি কি করছো বাবা? সব সত্যি সত্যি বলবে? সাজিদ সাহেব দৃষ্টি মাটির দিকে রাখেন। দৃষ্টি তার উঁচু করার সাধ্য নেই, কারোর সাথে দৃষ্টি মেলানোর কোনো উপায় নেই। সাজিদ সাহেব আবার বলতে শুরু করেন, আমি সিদ্ধান্ত নিয়ে পরীকে দূরে সরিয়ে দিব, কিন্তু কোনোভাবেই যেন সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কোথাও না কোথাও যেন আমার বিবেক আমাকে বাধা দিত, কিন্তু আমি যেন অমানুষ হয়ে উঠেছিলাম। তাই একদিন তহুরাকে নিয়ে বাইরে বের হই বাসায় পরীকে রেখে। তো সেদিন আমাদের বাড়িতে এক কাজের ছেলে ছিল, নজরুল, আমাদের বাসায় কাজ করত। তার মাধ্যমে পরীকে দূরে পাঠিয়ে দিই, যদিও এর জন্যে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছিল নজরুলকে। সবাই স্তব্ধ। তহুরা বেগম কি বলবেন তা ভেবে পান না। মানুষ এত নিচু কিভাবে হতে পারে? সবার মুখ থমথমে। নওয়াজ এগিয়ে এসে বলে, এত কিছুর সাথে নীরের কি সম্পর্ক? তাকে কেন কালকে পড়ি বলে কেবিনে প্রবেশ করালেন? নওয়াজের প্রশ্নে সাজিদ সাহেব কিছু বলে না। সাজেদা বেগম মুখ খুলে বলেন, আমার বাবা ছিলেন বেশ প্রভাবশালী, বেশ রক্ষণশীল পরিবারের মেয়ে আমি। আমরা 2 ভাই বোন ছিলাম, সাজিদ রাশেদ ও সাজেদা রাশেদ। আমিও সাজিদ ভাইয়া। ভাই বোন, আমি রাফিদের ফুফি। সবাই চোখ তুলে তাকায়। নীর প্রশ্নসূচক নয়নের মায়ের দিকে তাকায়। সাজেদা বেগম আবার বলেন, কলেজ পড়াকালীন এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাই আমি। বেশ কয়েকদিন পর বাবার কাছে ধরা খাই। যেহেতু রক্ষণশীল পরিবারের মেয়ে, সেহেতু মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে আমার প্রণয়ের সম্পর্কও ছিল অন্যায়ের। বাবা ভাই ভীষণ শাসন করত, কিন্তু আমি থামবার পাত্রী না। একদিন সেই প্রেমিক অর্থাৎ নীরের বাবার হাত ধরে সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসি নতুন শহরে। সবকিছু শুরু করি, অনেক কিছুর সাথে ধাক্কা খাই। এর মধ্যে আমি অসুস্থ হই। পরে জানা যায় আমি মা হতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। তো হঠাৎ একদিন নীরের বাবার এক দূর সম্পর্কের ভাই এসে বলেন কে যেন বাচ্চা দান করবে, সাথে নগদ টাকা দিবে। আমি এবং নীরের বাবা দুজনেই সেই বাচ্চাকে নেয়ার সিদ্ধান্ত নেই। আমি আর নীরের বাবা তার মাধ্যমে সেই বাচ্চাকে গ্রহণ করি। আর বলতে পারলেন না সাজেদা বেগম। নীর কাঁপা হাতে মায়ের কাঁধে হাত রেখে বলে, সেই বাচ্চার নাম কি মা? সাজেদা বেগম নীরকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে বলেন, নাজনীন ইয়াসমিন নীর, আমার নীর। ব্যাস, নীর যেন নিজেকে ঠিক রাখতে পারে না। মাথা কেমন ঘুরে ওঠে, হাত পা কেমন কাঁপছে, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে তার উপর। নওয়াজ এসে নীরকে জড়িয়ে ধরে। নীর কাঁপা কথা বলে, তারপর মা? সাজেদা বেগম বলেন, তারপর তোকে নিয়ে আমাদের দুনিয়া। সুখেই ছিলাম আমরা, কিন্তু হঠাৎ ব্যবসায় লস হয়। নীরের বাবা পুরো ভেঙে পড়ে তিনি। তারপর আমরা শহর ছেড়ে গ্রামে চলে যাই। ওই এক জায়গায় যাওয়ার ছিল আমাদের। এর মাঝে আমি পড়ালেখা ছেড়ে দিই, গৃহিণী হয়ে উঠি। তারপর আল্লাহর রহমতে নয়না পেটে আসে। গ্রামের ছোট করে আমাদের সবকিছু শুরু হয়। অভাব অনটনের সংসারে অনেক কিছুর কমই থাকলেও ভালোবাসার কমতি ছিল না। এভাবেই দিন যায়। 2 মেয়ে বড় হয়, তাদের নিয়েই আমাদের সুখ দুঃখ ছিল। পরিস্থিতি আরো থমথমে হয়। রাফিদ বাবার দিকে এগিয়ে এসে বলে, এত কিছুর মাঝে তুমি কিভাবে নীরকে ও ফুপুকে খুঁজে পেলে? সাজিদ সাহেব চোখের দৃষ্টি নিচের দিকে। তিনি বলেন, নীরকে দূর করার পরও কোথাও না কোথাও নিজের মনের মধ্যে শান্তি পেতাম না। এই পাপ আমাকে রাতে ঘুমাতে দিত না। নিজেকে কেমন পাগল পাগল মনে হতো। পাপ যেন আমার পিছু ছাড়ল না। কোনো কিছু করেই আমি শান্তি পেতাম না। পাপ আমাকে কুরে কুরে খেত। তাই একদিন নজরুলকে নিয়ে সেই ঠিকানায় যাই যেখানে নীরকে শেষবারের মতো নজরুল দিয়ে আসে, কিন্তু কেউ খুঁজে পাই না। তারপর কেটে যায় অনেক দিন, বলতে পারো কেটে যায় বেশ কয়েক বছর। তহুরা যেন ঠিক হয়েও ঠিক নেই। তহুরা একদম ভেঙে পড়েছিল। আমিও নিজের কাজে লজ্জিত হয়ে প্রতিনিয়ত নিজেকে ঘৃণা করতাম। তো একদিন রাফিদ আমাদের পুরনো অ্যালবাম বের করে। সেখানে আমার বিয়ের ছবি ছিল এবং সেই ছবিতে সাজেদা ছিল
এবং সেই ছবি দেখে নজরুল আমাকে ডেকে বলে যে লোকের কাছে বাচ্চা দিয়ে এই সেই লোকের স্ত্রী নাকি সাজেদা। আমি অবাক হই, কিছু বলার ভাষা পাই না, যেহেতু সাজেদা চলে যাওয়ার খোঁজাখুঁজির পরও সাজেদার কোনো খবর পাওয়া যায় না। তাই হতাশ হয়ে আবারও খোঁজা শুরু করি, কিন্তু শূন্য ফলাফল ও সাজেদাকে খুঁজে পাই না। এর মাঝে আমার ছোট মেয়ের মৃত্যু ঘটে। বলতে পারো সেদিন আমি আরও ভেঙে পড়েছিলাম। নিজের কর্মে শাস্তি পেয়েছিলাম। এক মায়ের কোল খালি করে যেন আমি আমার মেয়েকে হারিয়েছিলাম। ভেতরে ভেতরে যেন পুরো শেষ হয়ে যাচ্ছিলাম। সেদিন যখন পরীকে দেখতে আসে নীর ও নওয়াজ, তখন খাবার টেবিলে নীরের সাথে বেশ মিল পাই তহুরা। খাবার থেকে কথা বলা পর্যন্ত বেশ মিল ছিল তাদের, যেন নীর তহুরার মেয়ে। তারপর নীর যখন বাসার ঘরে বসে সাজেদার সাথে কথা বলছিল, তখন পিছন থেকে ভিডিও স্ক্রিনে আমি সাজেদাকে দেখে নামে যাই। কি করব ভেবে পাই না। তার পরের দিন সব ইনফরমেশন কালেক্ট করে সাজেদার বাসায় উঠি। সাজেদার সাথে কথা বলে সব যেন পানির মতো পরিষ্কার হয়ে যায়। নীর তহুরার মেয়ে। আমি চেয়েছিলাম নীরকে তহুরার কাছে ফিরিয়ে দেব, কিন্তু পরিস্থিতির জন্য আজ সব এলোমেলো। সবাই অবাকের শেষ পর্যায়ে, কার কি বলা উচিত কেউ জানে না। নীর যেন অনুভূতি শূন্য হয়ে আছে। জীবনের এত বড় সত্য যেন সে নিতে পারছে না। এতদিন যাকে মা ভেবে এসেছে, এখন শুনতে হচ্ছে তার মা অন্য কেউ। ভীষণ একা লাগছে নীরের। সাজিদ সাহেব তহুরা বেগমের দিকে এগিয়ে যায়, দুহাত জোর করে বলে, আমাকে মাফ করে দাও তহুরা। আপনি কি মাফ করার যোগ্য? কেন আমার পরীকে আমার থেকে দূরে ঠেলে দিয়েছিলেন? কেন এত বড় অন্যায় করলেন আমার সাথে? সাজিদ সাহেব কি বলবে ভেবে পাই না। সবাই কেন তার দিকে ঘৃণামাখা চাহনি দিয়ে তাকিয়ে আছে। রাফিদ এগিয়ে এসে বাবাকে বলে, তোমার মতো লোক আমি আমার জীবনে দেখিনি বাবা। এমন বাজে কাজ করতে কি তোমার একটুও বিবেকে বাঁধেনি? একটুও ভেতর কাঁপেনি? সাজিদ সাহেব চুপ। কোনো প্রশ্নের উত্তর নেই তার কাছে। কি বলবেন তিনি? বলবেন যে পরিস্থিতিও মানুষের কথা শুনে নিজের বিবেক হারিয়ে এমন জঘন্য কাজ করেছেন? তহুরা বেগম নীরের কাছে যায়, শক্ত করে জড়িয়ে ধরে, চুমো খায়। কত বসন্তের পর তার মেয়েকে ফিরে পেয়েছেন। খুশি যেন চোখে চিকচিক করছে, কিন্তু নীর যেন পুরো অনুভূতি শূন্য হয়ে আছে। তহুরা বেগম যে এত এত কথা বলছেন, তার কোনো একটা শব্দ নীর নিজ কানে শুনতে পাচ্ছে না। নিজেকে আজ অসহায় মনে হচ্ছে। সব কিছু থেকেও যেন কিছুই নেই। হসপিটালের বাইরে বেঞ্চের উপর বসে আছে নীর। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। এত বছর পর এত কিছু যেন একদম পাথর হয়ে গিয়েছে নীর। মাথা ঝিমঝিম করেই যাচ্ছে। আজ নিজেকে খুব একটা লাগছে। বাবাকে মন পাশে চাইছে। নীর লাজলজ্জা ভুলে গিয়ে নওয়াজের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে। নওয়াজ নীরকে নিজের বক্ষ পিঞ্জিরার সাথে মিশিয়ে নেয়। নীরের মাথায় চুমু খেয়ে বলে, নীর, একটু শান্ত হও। নীর যেন কেঁদেই চলছে। নওয়াজ নীরের মাথায় হাত বুলালো, নীরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এত কান্না করছো কেন? কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তাই বলে এভাবে কেঁদে কেটে এক করলে হবে? নীর নাক টানতে টানতে প্রশ্ন করে, আপনার সাথে এমন হলে কি করতেন? নওয়াজ চুপ হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। নীর এক হাতে চোখের পানি মুছে নাক টানতে টানতে বলে, এতদিন যাকে মা মনে করলাম, আজ শুনতে হচ্ছে সে আমার মা না। এতদিন যাকে বাবা ভাবলাম, সে নাকি বাবা না। বলুন তো, কেন আজ এই সত্য সামনে এলো? আমি তো জানতে চাইনি। আমি তো খুশিই ছিলাম। এভাবে সত্য সামনে না এলে কি ক্ষতি হতো? আমি তো সব কিছু নিয়ে খুশিই ছিলাম। নীর আবারও বলল, জানেন, আমি মিথ্যা একদমই পছন্দ করি না। কেউ আমার সাথে মিথ্যা বলুক, তাও আমার অপছন্দ। সেখানে আজ জানতে পেরেছি জীবনের এতগুলো দিন মিথ্যে দিয়ে পার হয়েছে। সম্পর্কের বেড়াজালে কেমন আটকে গেছি, সম্পর্কের গোলক ধাঁধায় আটকে গেছি। নওয়াজ বার কয়েক ঢোক গিলল,
কিছু একটা ভেবে চোখ বন্ধ করলো। সেও তো নীরের থেকে তার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়েছে, যে সত্য জানা নীরের অধিকার। কিন্তু নওয়াজ কি করবে? যতবার সেই সত্য বলতে যায় ততবার নওয়াজের মনে হয় সে নীরকে হারিয়ে ফেলবে, নীর তাকে ছেড়ে চলে যাবে। সে তো নীর থেকে দূরে থাকার কথা চিন্তাও করতে পারে না। না, নওয়াজ আর বেশি কিছু ভাবলো না। নওয়াজ নিজের হাতের মুঠোয় নীরের হাত নিল, ঠান্ডা ধীরে বলল, নীর, তুমি তো স্ট্রং, আমার নীর স্ট্রং। এভাবে ভেঙে পড়লে হবে? এটাও তোমার জীবনের এক সত্য। আর তুমি না বলো, আব্বা তোমায় শিখিয়েছে সব পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে। তবে কেন আজ এইভাবে ভেঙে পড়ছো? একটু সময় নাও, এভাবে সব ঠিক হয়ে যাবে। তহুরা বেগমের ছুটি হয়েছে, নীরকে তিনি নিজের সাথে নিয়ে এসেছেন। তিনি কোনোভাবেই মেয়ে থেকে দূরে থাকতে চান না, তাই নীলিমা বেগমও নীরকে যেতে দিয়েছেন। সাজেদা বেগমও নয়না এসেছেন। রাতের বেলা নীর তহুরা বেগমকে খাইয়ে দিল, টুকটাক কথা বলল, নিজেকে যথা স্বাভাবিক রাখার চেষ্টা চালালো। তহুরা বেগমের পাশে বেশ কিছুক্ষণ বসেছিল। তহুরা বেগম ঘুমানোর পর এক এক কদমে সাজেদা বেগম রুমে গেল। এত বছর পর নিজের বাড়িতে এসে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আগের মতোই আছে সব কিছু, এক চুল পরিমাণ বদলায়নি কিছু, শুধু বদলে গেছে সম্পর্কগুলো, বদলে গেছে সময়। সাজেদা বেগম বিছানায় হেলান দিয়ে বসলেন, চোখে তার দুশ্চিন্তার ছাপ, বুকে ব্যথা হচ্ছে। আচ্ছা, নীর কি নিজের মাকে মেয়ে তাকে ভুলে যাবে? তাকে অস্বীকার করবে? পলক মা হিসেবে থেকে যাবে সে তো নীরকে নিজের মেয়ে মনে করেই বড় করেছে। এত বছর পর আবার রক্তের টানে কি সাজেদা বেগমকে নীর ভুলে যাবে? হাজার হলেও নীর তার প্রথম সন্তান হোক, সেটা নিজের গর্ভের না। তবুও সাজেদা বেগমের চান নীর। নারীর টান নাকি বড় টান? সাজেদা বেগমের সাথে তো নীরের কোনো নারীর টান নেই। তবে কি আসলেই তহুরা বেগমকে পেয়ে নীর বদলে যাবে? কিন্তু পরক্ষণেই ভাবল, তহুরা বেগম নীরের আসল মা। মা তো মা, মায়ের মতো কি কেউ হয়? তবুও তার কষ্ট হচ্ছে। নীর তার থেকে দূরে যাবে এসব কথা ভাবতেই কষ্ট হচ্ছে। তার ভাবনার মাঝে নীরের কোলে কারো মাথা দেখতে পেলেন। নীরকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। নীরের মাথায় হাত বুলিয়ে দিল। নীর কান্না ভেজা কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মেয়ে, আমি সাজেদা বেগমের বড় মেয়ে। সাজেদা বেগম চমকে ওঠেন, বিস্ময়কর চোখে নীরের দিকে তাকিয়ে থাকেন। কি বলবেন খুঁজে পান না, চোখ থেকে পানি টুপটুপ করে নীরের কপালে পড়ে। নীর চোখ তুলে মায়ের দিকে তাকায়। সাজেদা বেগমকে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সাজেদা বেগমের সারাদিনের দুশ্চিন্তা, নীরকে হারানোর ভয় যেন পানি রূপ চোখ দিয়ে গড়গড় করে পড়তে থাকে। নীর সাজেদা বেগমকে ছেড়ে দেয়, চোখের পানি মুছে বলে, আমি তোমার মেয়ে ছিলাম, আছি, থাকবো। তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি কোথাও যাচ্ছি না, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করো না। তোমার মেয়ে হয়ে আজ এই বোন তোমায় জ্বালিয়ে মারবো। সাজেদা বেগম হেসে ওঠে, মেয়ে তার মনের কথা পড়ে ফেলেছে। নীরকে নিয়ে যে তিনি দুশ্চিন্তা করেছেন তাও ধরে ফেলেছে। নীর মায়ের হাতে চুমু খেলো, নরম গলায় বলল, মেনে নিচ্ছি যে অন্য কেউ আমাকে জন্ম দিয়েছে, কিন্তু তুমি আমাকে বড় করেছো। তোমার আঁচলের তলে আমি বড় হয়েছি, তোমাকে মনে প্রাণে মা বলে দাবি করেছি। জানো তো মা, আমি তোমাকে কত ভালোবাসি। সাজেদা বেগম নীরের দিকে অপলক তাকিয়ে রইল। নীর বলল, তুমি আজ সারা দিন আমার সাথে কথা বলনি, আমার থেকে দূরে দূরে থেকেছো। তুমি ভাবলে কি করে অন্যজনকে পেয়ে আমি তোমাকে ভুলে যাব? আমি তো তোমার মেয়ে, মেয়েরা কি মাকে ভুলে যায়? আমি আজ খুব কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি মা। আমি তো ভেবেছিলাম মা আমাকে আগলে নেবে, আমাকে সাহস দেবে, কিন্তু তুমি কি করলে? আমার থেকে দূরে দূরে থাকলে। বলেই নীর কেঁদে উঠল। সাজেদা বেগম মেয়ের কান্না দেখে কিছু বলতে নিলেই শুনতে পেল, তুমি কি ভেবেছিলে আমার তোমাকে প্রয়োজন নেই? আমি ভীষণ কষ্ট পেয়েছি মা। সাজেদা বেগম যেন নিজের কাছেই কষ্টও পেলেন। কি সব উল্টোপাল্টা কথা ভেবে নিজেও কষ্ট পেয়েছেন, নীরকেও কষ্ট দিয়েছেন। নীরকে বুকে জড়িয়ে ধরেন, কপালে চুমু খান, বলেন, মাফ করে দে মা আমায়, আমার লক্ষ্মী মেয়ে তুই। মাফ চাইবে না, নিজ হাতে খাবার খাইয়ে দাও আমাকে। নিজেও খাওনি, সাথে আমি খেয়েছি কিনা তাও খোঁজ খবর রাখুনি। এখন নিজেও খাও, সাথে আমাকেও খাইয়ে দাও। দেবে নাকি চলে যাব?
সাজেদা বেগম হেসে ফেলেন, নীরকে খাইয়ে দিলেন। কিছু সময় মায়ের কাছে থেকে বিদায় নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। বিছানায় শুয়ে এদিক সেদিক করছে নীর। ঘুম কিছুতেই আসছে না। কিভাবে আসবে? নির্দিষ্টভাবে মানুষের বুকে মাথা না রেখে মোটেও ঘুম হয় না নীরের। নওয়াজকে খুব মনে পড়ছে। মন নওয়াজকে পাশে চাইছে। লোকটাকে খুব বেশি মিস করেছে নীর। ফোন করবে? থাক, এত রাতে যদি লোকটা ঘুমিয়ে থাকে। আরও কিছু সময় এইভাবে কেটে গেল। নীরের কিছু ভালো লাগছে না। এবার না পেরে নীর নওয়াজকে ফোন দিল। নওয়াজ যেন তার ফোনের আশায় ছিল। কল দিতে দেরি, কিন্তু রিসিভ করতে দেরি হয় না।